সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে দেখছেন একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো অনেকের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে যে নির্বাচন আসলে কি হতে যাচ্ছে। একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তারেক জিয়া 16 বছর বাংলাদেশে আসতে পারেননি, তিনি হঠাৎ কেন বাংলাদেশে আসলেন। আরেকটা বিষয় হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে সাংগঠনিকভাবে বিএনপি কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে গেছে। তো তারেক জিয়া যখন বাংলাদেশে এসেছেন তখনই আপনাদের বুঝে নেওয়া উচিত ছিল যে বিএনপি জামাতের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হয়ে গেছে, গোপন সমঝোতা। এটাকে গোপন নির্বাচনী সমঝোতা আপনি বলতে পারেন, অর্থাৎ তাদের মধ্যে ঠিক হয়ে গেছে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে বা হবে। তো এখন 12 তারিখের যে নির্বাচনটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রহসনের নাটক। তো এই নাটকটা মঞ্চস্থ করার জন্য বাংলাদেশের মানুষের আসলে তেমন কোনো আগ্রহ নেই। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনি যদি নির্বাচনী মাঠের বাস্তবতা দেখেন তাহলে জামাতে ইসলামের এমন সাংগঠনিক ক্ষমতা বা জনপ্রিয়তা বাংলাদেশে হয় নাই যে তারা 40-50টার অধিক সিট বাংলাদেশে পাইতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের সংগঠনকে আরেকটু জনপ্রিয় করার জন্য, শক্তিকে আরেকটু বাড়ানোর জন্য তাদের যে গুপ্ত শিবির ছিল এনসিপি, সে এনসিপিকে জোটে বিধিয়েছে, 11 দলীয় জোট করেছে। এনসিপি জামাতের সাথে আসার পর বিএনপি রাজনৈতিকভাবে আরো বেশি দুর্বল হয়ে গেছে। আপনারা অনেকেই দেখেছেন যেদিন খালেদা জিয়া মারা গেছে সেদিন তারেক জিয়া বিএনপি থেকে অনেককে বহিষ্কার করেছিলেন। তো তারেক জিয়ার নেতৃত্ব আপনারা অতীতও জানেন যে বিএনপির সিনিয়র নেতাদের একটা বড় অংশ তারেক জিয়ার নেতৃত্ব অতীতও মেনে নিতে পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। তো এই জায়গায় আসা বিএনপি কিন্তু আরো অনেক বেশি দুর্বল হয়ে গেছে এবং দেখা যাচ্ছে কি আপনি বাংলাদেশের প্রায় 300টা আসনের মধ্যে 79টা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা অনেক শক্তিশালী অবস্থানে আছে। বিএনপির মধ্যে যে সাংগঠনিক বিরোধ, হতাশা, হ্যাঁ, এসব কিছুকে কেন্দ্র করে জায়গাগুলো থেকে জামাত কিন্তু খুব ভালোভাবেই সুবিধা নিচ্ছে। জামাত তালিমের নামে ধর্মান্ধতাকে পুঁজি করে ধর্ম ব্যবসার নামে নারীদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। বিএনপি সেভাবে নারীদেরকেও যে আকর্ষণ করতে পারতেছে, নারী ভোটারদেরকে কাছে টানতে পারতেছে সেটাও বিষয় না। ইভেন বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, সে তরুণ প্রজন্মের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে বিএনপির তরুণ প্রজন্মকে সেভাবে আকৃষ্ট করতে পারছে না, তরুণ ভোটারদেরকেও আকৃষ্ট করতে পারতেছে না। তো সব মিলিয়ে এসব কিছু আসলে জামাতের জানা ছিল। কারণটা হচ্ছে দেখেন, 5ই আগস্টের পরপরই বিএনপিকে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজের দল বানিয়ে জামাত কিন্তু বাংলাদেশের সবকিছু দখল করে নিয়েছে। প্রশাসনিক সহ সব বিষয়ে আপনি দেখবেন বাংলাদেশে আজকাল যে সরকার পরিচালিত হচ্ছে ইউনূসের সরকার, এই ইউনূসের সরকারকে পুরোপুরি পরিচালিত করছে জামাত। এই জামাত যদি কোনোভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে তাহলে এমন হইতে পারে যে তারেক জিয়া আবার লন্ডনে চলে যেতে হতে পারে এবং বিএনপির রাজনীতি চিরতরে কিন্তু খাদের মধ্যে পড়ে যাবে। কারণ বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে বিভক্ত, তাদের মধ্যে সন্দেহ অবিশ্বাস আছে। এরপর আরো একটা বিষয় হচ্ছে বিএনপির মধ্যে আপনার গুপ্ত জামাত শিবির ঢুকে আছে। এই গুপ্ত জামাত শিবিররা বিএনপির ভিতরে থেকেই বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে। তারপর ভোট কেন্দ্রে যে সমস্ত প্রিজাইডিং অফিসাররা দায়িত্ব পালন করবেন এদের বেশিরভাগ হচ্ছে জামাত শিবিরের। আপনারা জানেন যে পুলিশ প্রশাসন, যেটা আমরা বলি নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করবে, সেই পুলিশ প্রশাসনে জামাত শিবির কিভাবে আইনের তোয়াক্কা না করে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সেখানে পুলিশের মধ্যে ঢুকিয়েছে। আপনারা দেখেছেন জামাত শিবির কিভাবে ডিসি নিয়োগে বাণিজ্য করেছে, ইউনো নিয়োগে বাণিজ্য করেছে। অর্থাৎ ডিসি থেকে শুরু করে ইউনো এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা যারা এই নির্বাচন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন তাদের বেশিরভাগই হচ্ছে জামাতের। এছাড়া যদি আসেন আপনি প্রধান নির্বাচন কমিশনার, আপনারা নিজেরা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু আমেরিকার রাষ্ট্রদূতের বাসায় যায় হাজিরা দিচ্ছে। তো জামাত শিবিরের বাসায় যে এসে হাজিরা দিচ্ছে হচ্ছে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ক্রিসেনসন। ব্যান ক্রিস্টেনসন তিনি বারবার জামাতের আমিরের সাথে গোপন বৈঠক করছেন এবং আপনারা এটাও দেখেছেন যে ওয়াশিংটন পোস্টে আমেরিকার একজন কূটনীতিকের একটা অডিও ফাঁস হয়ে গেছে এবং যেখানে সে স্পষ্টভাবে বলছে যে জামাত সরকার গঠন করতে পারে। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে একটা গোপন সমঝোতা হয়ে গেছে এবং সেখানে
আমেরিকা সহ বিভিন্ন প্রভু রাষ্ট্র যেটা বলা হয়, কারণ জামাত তো প্রথম থেকে হচ্ছে আমেরিকার একটা গোলাম, তো তারা আমেরিকার সমর্থন নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে আপনি যদি রাজনীতির যে ডিপ্লোমেসি আছে সেটাকে যদি দেখেন, আপনি দেখবেন যে এই ডিপ্লোমেসিতে আহ, তারেক জিয়া অথবা বিএনপি তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। যেভাবে জামাত একের পর এক মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ফেলছে, সেখানেও বিএনপি পিছিয়ে আছে। কারণ আপনি যদি দেখেন জামাতের মতো সংগঠন তারা এখন বলতেছে যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জাতির সামনে তুলে ধরবে। যারা ৭১-এ ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ৪ লক্ষ মামুনকে দর্শন করেছে, তারা কি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরবে? এটা কি কেউ বিশ্বাস করেন? এরপর জামাত বলছে তাদের নির্বাচনী ইশতেহারে তারা ক্ষমতা আসলে ভারতের সাথে সুসম্পর্ক রাখবে। যারা কিছুদিন আগে বলেছে ভারতের 7 সিস্টার দখল করে ফেলবে, তারা ভারতের সাথে আসলে কি সম্পর্ক রাখবে? মূলত ভারতের সাথে জামাত যে সম্পর্ক রাখে সেটা হচ্ছে, জামাত যেমন একটা গুপ্ত সংগঠন, জামাত এরকম গুপ্ত চুরি করে গোপন সম্পর্ক রাখে। যেমন আপনারা যদি দেখেন যে জামাতের বিভিন্ন নেতারা ভারতে গিয়ে অমিত শাহের সাথে, বিজেপির অমিত শাহের সাথে তারা কিন্তু গোপন বৈঠক করেছিল, সেটা আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। বাংলাদেশে এসে মোদীকে তারা গালাগালি করবে, আর ভারতে গিয়ে তারা অমিত শাহের সাথে বৈঠক করবে। বাংলাদেশে তারা মোদীকে গালাগালি করবে, আবার এই জামাত শিবির 2014 সালে বিএনপি সহ তারা মোদীর বিজয় মিষ্টি বিতরণ করবে। তো এই যে একটা হিপোক্রেটস রাজনৈতিক দল, তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ আসলে কি আশা করবেন? আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে 12 দিনের ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হয়ে গেল, সেখানে আপনারা কি দেখেছেন যে জামাত শিবির যারা ইসলাম রক্ষার কথা বলে, ইসলাম জিন্দাবাদের কথা বলে, তারা আমেরিকার কোনো দূতাবাসে হামলা করেছে, আমেরিকার বিরুদ্ধে কোনো মিছিল সমাবেশ করেছে? করবে না, তারা করবে ইসরায়েলের বিরুদ্ধে। এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি, এবং এই ভণ্ডামিগুলো কিন্তু যুগ যুগ ধরে জামাত শিবির করে আসছে। এই ভণ্ডামির মুখোশটাও পর্যন্ত বিএনপি রাজপথে সেভাবে খুলতে পারে নাই। অর্থাৎ তারেক জিয়া অনেকটা নিশ্চিত হয়ে আসছেন আসলে তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, সেটা তিনি অনেকটা নিশ্চিত, এবং সেভাবেই বোঝা যাচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড। যেখানে আপনি দেখেন নির্বাচন হচ্ছে একটা সুপরিকল্পিত কর্মকাণ্ড থাকতে হয়, একটা সঠিক ভবিষ্যৎ দিক নির্দেশনা থাকতে হয়। যেখানে তারেক যে জাস্ট বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না। কারণ বাংলাদেশে আপনি আই হ্যাভ এ প্ল্যান করার অনেক আগেই জামাত শিবির তাদের গুপ্ত প্ল্যান মেটিকুলাস ডিজাইন করে রেখেছে, এবং এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই কিন্তু ছাত্রদলকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে পরাজিত করা হয়েছে। তো এখন যে ভোটগুলো হচ্ছে, আপনি যদি বাংলাদেশের গত 4 দশকের ইতিহাস দেখেন, তাহলে আপনি দেখবেন যে জামাত বিএনপি এরা হচ্ছে একই মায়ের পেটের ভাই। ওরা একসাথে রাজনীতি করেছে, একসাথে দুর্নীতি করেছে, একসাথে হত্যাকাণ্ড চালিয়েছে, এবং একসাথে কিন্তু তারা ভোট চুরি করেছে। 96 এবং 2006 সালে 1,20,00,000 ভুয়া ভোটার। তো ভোট ডাকাতি কিভাবে করতে হয় এটা বিএনপি জামাতের চেয়ে বাংলাদেশে আর কেউ ভালো জানে না। এবং তাদের জন্ম ইতিহাসের সাথে যদি আপনি দেখেন, তারা এভাবে করে আসছে, মানুষকে ধোঁকা দিয়ে আসছে। তো এখন বর্তমানে যে পরিস্থিতিটা আসছে, অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসতেছে, তত আপনি দেখবেন যে তাদের মতো ইগো গঠিত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। এবং তারা যে মবক্রেসি শুরু করেছে, একই মবক্রেসি যে বিএনপির উপর আসবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না, এবং সেটা হতে পারে। আবার আপনি দেখবেন যে নির্বাচন আরো একটু যত গণিয়ে আসবে, তত তাদের মধ্যে বিভিন্ন ধরনের বয়ানবাজি আপনি লক্ষ্য করতে পারবেন, বাকবিতণ্ডা লক্ষ্য করতে পারবেন। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই ভাই, এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা। এক দল আরেক দলের বিরুদ্ধে বাকবিতণ্ডা করবে, প্রপাগান্ডা ছড়াবে, হ্যাঁ, ন্যারেটিভ তৈরি করবে। তো এগুলা এগুলা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মূলত তারা তারেক জিয়া বাংলাদেশে পা দেওয়ার আগেই সবকিছু ঠিকঠাক করে নিয়েছে কি হবে। তা এমন পাতানো নির্বাচনের প্রতি তাই বাংলাদেশের মানুষের আগ্রহ নেই। এখন এমন যদি একটা পাতানো নির্বাচন বাংলাদেশে হয়ে যায়, যদি সেখানে যেমন পিনাকির যদি আপনি প্রেডিকশনটা দেখেন, তাহলে সে একটা ইঙ্গিত দিয়ে রেখেছে যে জামাত সরকার গঠন করছে এবং বিএনপি বিরোধী দলে যাচ্ছে। এবং তাছাড়া সে আরো একটা ইঙ্গিত দিয়ে রেখেছে, ভবিষ্যতের রাজনীতিতে জামাত প্রধান দল হবে, এনসিপি বিরোধী দল হবে। তার মানে হচ্ছে কি, বাংলাদেশের যে রাজনীতিটা, বাংলাদেশের রাজনীতি আন্ডারগ্রাউন্ড থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী কার পকেটে আছে? আমেরিকার পকেটে আছে। অর্থাৎ আমেরিকা যাকে বলবে তাকেই পুতুল সরকার হিসাবে বাংলাদেশে বসানো হবে ক্ষমতায়। তো এই যে পুতুল সরকার, আমরা এই সমস্ত পুতুল সরকার দিয়ে আমরা কি করব? যারা আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, যারা আমাদের গার্মেন্ট শিল্প ধ্বংস করে দিচ্ছে, যারা আমাদের টার্মিনালগুলো বিদেশের হাতে তুলে দিচ্ছে, এই পুতুল সরকার যখন ক্ষমতায় আসবে, যখন এরা গণভোটে
হাকে বিজয়ী করে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করবে, গত 16 মাসে তাদের যে অপকর্ম আছে সব কিছুকে লুকিয়ে ফেলবে। ইউনূস যে আপনার $18 বিলিয়ন ঋণ করে হাওয়া করে দিল, এসব কিছু সম্পর্কে মানুষ কোনো কিছু জানতে পারবে না। এই যে আপনার 673 জন বেওয়ারিশ লাশ যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এই লাশগুলো বিচার পাবে না। তার মানে এটা হচ্ছে কি, যে ইউনূসের সকল অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য একটা পুতুল সরকার আমেরিকা প্রতিষ্ঠা করছে, এবং এই ইউনূস সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এনে আজকের যে নির্বাচন, এই নির্বাচনী নাটকটা আমেরিকা মঞ্চস্থ করছে। তো বাংলাদেশের 17 কোটি মানুষকে এই মুহূর্তে বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে জামাত গত সর্বশেষ নির্বাচনে 2টা আসনও পায় নাই, তাদের পক্ষে কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা নাই, এবং তাদের দেশ পরিচালনারও কোনো অভিজ্ঞতা নাই। অপরদিকে তারেক, আপনি তারেককে কিভাবে বিশ্বাস করবেন, যে তারেক 2001 সালে এসে হাওয়া ভবন তৈরি করেছে, যে তারেক দুর্নীতির বরপুত্র হয়েছে, যে তারেক মালয়েশিয়া সিঙ্গাপুরের টাকা পাচার করেছে, যে তারেক আর কোনোদিন রাজনীতি করবে না মুসলেকা দিয়ে লন্ডনে চলে গেছে, যে তারেকের মাধ্যমে অফশোর ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রায় 70,000 কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার হয়ে গেছে, তাদেরকে আপনি কিভাবে আসলে প্রধানমন্ত্রী বানাবেন? আজকে আপনি যে জামাতের শফিককে দেখছেন, আপনি কি শফিকের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানেন? এই 1973 সালে জাসদের লুঙ্গির তলা থেকে এই জামাতের শফিক বের হয়ে আসছে। এরাই হচ্ছে গুপ্ত শিবির। এরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের লুঙ্গির তলায় ঢুকে এরা ইসলাম নিয়ে ধর্ম ব্যবসার টার্ম কাট করে, আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায়, নারীদেরকে বড় বড় স্বপ্ন দেখায়। মূলত আপনি যদি দেখেন জামাতের একটা প্রতিষ্ঠান আছে ইবনে সিনাতে যান আপনি, সেখানে দেখবেন যে নারীদের কোনো অংশগ্রহণ নাই, তো সবকিছু হচ্ছে পুরুষদের। তো এটা পুরুষ মৌলবাদীদের প্রতিনিধিত্ব করে, এই জন্য পুরুষ মৌলবাদীদের প্রতিনিধিত্ব করতে যায় বাংলাদেশের নারী সমাজ যারা কর্ম করে, তাদেরকে জামাতের আমির শফিকুর রহমান সরাসরি বলেছেন বেশ্যা, প্রস্টিটিউট আখ্যা দিয়েছেন। তো এই সমস্ত যারা নারীদেরকে ন্যূনতম সম্মান করে না, এই জামাতের আমির শফিক, এই সমস্ত প্রস্টিটিউট বলে নারীদেরকে, তাদেরকে আপনারা ভোট দিতে যাবেন কেন? অপরদিকে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 40টার মতো জঙ্গি সংগঠন আছে। এই জঙ্গি সংগঠনগুলোর কারিগর হচ্ছে জামাত শিবির। জামাত শিবিরকে বলা হয় পৃথিবীর যে জঙ্গি সংগঠন আছে তাদের মাদার সংগঠন হচ্ছে জামাত শিবির, তাদের বাপ অর্থাৎ ফাদার সংগঠন হচ্ছে মুসলিম ব্রাদারহুড হাসান নসরুল্লাহর। এই হাসান নসরুল্লাহর যে মুসলিম ব্রাদারহুড, তার আদর্শই নকল করে হচ্ছে জামাত শিবির। এখন আপনারা কোন হিসাবে এই যে পাকিস্তানের লাহোরে যে জামাত শিবির গঠন হচ্ছে, যাদের রাজনীতি, যাদের প্রতিষ্ঠা কোনো কিছুই বাংলাদেশে হয় নাই, তাদের জন্ম হয়েছে পাকিস্তানের লাহোরে, আপনি এই ধরনের পাকিস্তানপন্থী ISI পন্থী একটা সংগঠনের কাছে, একটা রাজনৈতিক দল যারা আমেরিকার গোলাম, তাদের কাছে আপনি বাংলাদেশকে কোন হিসাবে তুলে দিবেন? আপনাদেরকে এই মুহূর্তে চিন্তা করতে হবে আসলে আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দিচ্ছেন। আজকে যে জামাতের আমির তাহেরকে দেখতেছেন, এই তাহেররা কি, এই কসাই কাদেররা কি, এরা কি করে? ইসলামের নামে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে টাকাগুলা কালেকশন করে, সেই টাকাগুলো দিয়ে অস্ত্র কিনে জঙ্গি সংগঠন তৈরি করে এবং মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করে। আপনি দেখেন আজকে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলাম, আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার পরে পাকিস্তানি ISI এবং আমেরিকা কি করলো? পাকিস্তানি নাগরিক জুনুনিকে দিয়ে আরসা রোহিঙ্গা জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করলো জামাতের মাধ্যমে। এই রোহিঙ্গারা কি করছে? বাংলাদেশকে ইয়াবার স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। এরা হচ্ছে একটা মাদক পাচার চক্রের সদস্য। এদেরকে জঙ্গি বানানো হচ্ছে, এদেরকে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন নষ্ট হয় সেজন্য ব্যবহার করা হচ্ছে। একইভাবে জামাত ইসলামকে তো আমেরিকা দিনের পর দিন ব্যবহার করছে। এই জামাতে ইসলাম দেখেন আপনি, যারা আজকে বলতেছে আপনাকে ইসলাম জিন্দাবাদের নামে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, এই জামাত ইসলামের আসলে মূল কাজটা কি? এই জামাত ইসলামের যদি ভূমিকা দেখেন আপনি, 1971 সালে তাদের এক ঘৃণ্য জঘন্য ভূমিকা, এই জঘন্য ভূমিকার জন্য যখন তাদেরকে রাজাকারদের বিচার করা হচ্ছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বাংলাদেশের সরকারকে হুমকি দেয় রাজাকারদের বিচার করা যাবে না। 2013 সালে যখন আপনার কসাই কাদের মোল্লার বিচার শুরু হয়, যখন তাকে সাজাপ্রাপ্ত করা হয়, তখন আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সরকারকে ফোন করে হুমকি দেয় কাদের মোল্লাকে সাজা দেওয়া যাবে না। তার মানে হচ্ছে কি, এই যে আমেরিকার গোলাম জামাত, আজকে যদি আপনি আমেরিকার গোলামি করার ইচ্ছে থাকে তাহলে আপনি এদেরকে ভোট দিবেন। আজকে যদি আপনাদের এই পুতুল সরকারের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছে থাকে, আপনারা এই প্রহসনের নির্বাচনে যাবেন। কারণ আপনি ইতিমধ্যে দেখছেন বাংলাদেশের 62% যে বিনিয়োগ সেটা চলে গেছে। বাংলাদেশের 6 কোটি মানুষ গরিব হয়ে গেছে। বাংলাদেশে ক্রিকেটকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন আছেটা কি? আপনি কি নিয়ে গর্ব করবেন? পোশাক শিল্পে $10 বিলিয়ন রপ্তানি কমে গেছে, এবং ভারত যে EFT করলো তার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যে $22 বিলিয়ন ইউরোপে রপ্তানি করবো সেটাও ধ্বংস হয়ে যাবে। তার মানে হচ্ছে কি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে জামাত শিবির নামক জঙ্গিদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসে বাংলাদেশকে একটি অর্থনৈতিক পঙ্গু রাষ্ট্র, খয়রাতে পাকিস্তান, অর্থাৎ আমরা IMF এবং বিশ্ব ব্যাংকের কাছে শুধু ভিক্ষা করব। তো এই যে তারেক জিয়া অথবা গোলাম আজম,
গোলাম আজমের যে উত্তরসূরি শফিক, এদেরকে যে আপনারা ভোট দিবেন, এদের কাছ থেকে আপনারা আসলে কি পাবেন? এরা কি করেছে? এরা একদল ধর্মকে ব্যবসা প্রতিষ্ঠানে বানিয়েছে, আরেক দল রাজনীতিকে ব্যবসা প্রতিষ্ঠানে বানিয়েছে। তাদের কাছে নির্বাচন মানে হচ্ছে মনোনয়ন বাণিজ্য, অর্থাৎ নির্বাচন আসলে তারা হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করবে। তারেক জিয়া সম্পর্কে যারা জানে তারা এই বিষয়গুলোকে জানে। এবং জামাতের যে বিষয়টা হচ্ছে, জামাতের নিজেদের কোনো অবস্থান নাই, তারা আমেরিকার কাছ থেকে টাকা নেয়, বিলিয়ন বিলিয়ন ডলার নেই, সে টাকাগুলো আমাদের দেশে খরচ করে, তাদের টাকা দিয়ে তারা নির্বাচন করবে, তাদেরই গোলামি করবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কারণ নির্বাচনের ফলাফল অনেক আগে পরিষ্কার হয়ে গেছে। তো এই জন্য যদি তারা দেখে যে এটার ব্যতিক্রম হচ্ছে, তখন জামাত বিএনপি সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে পারে। এবং নির্বাচন কেন্দ্রিক কিন্তু বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিবেশও সৃষ্টি হয়ে গেছে, যেটা যে কোনো মুহূর্তে সেটা কিন্তু বিস্ফোরণ হতে পারে। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ফেলবেন, আপনি যত সহজে ভাবছেন যে বিষয়টা তত সহজে না। আবার আপনি যদি মনে করেন যে সবাইকে ডস দিয়ে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে আপনি আপনার সরকার প্রতিষ্ঠিত করে ফেলবেন, না, আপনি সেই সরকারকে টিকাইতেও পারবেন না। এই সরকারকে টিকতে বাংলাদেশের মানুষ দিবে না। তা এখন আপনাদেরকে নিশ্চিত হতে হবে যে আপনারা কি নিজের পায়ে কুড়াল মারবেন, না এই নির্বাচনকে বর্জন করবেন, প্রতিহত করবেন। আমাদের তো সবাইকে মিলে নির্বাচনকে প্রতিহত করতে হবে, কারণ আমার বাংলাদেশ তো আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না। আমাদেরকে কিছু একটা করতে হবে। এই কিছু একটা করার পরিকল্পনা নেন, সাধারণ মানুষকে বুঝান। এই দেশ ধ্বংসের যে প্রক্রিয়া বিএনপি জামাত দুই ভাই মিলে শুরু করেছে, এই প্রক্রিয়া থেকে আপনারা বাংলাদেশকে বাঁচান। ধন্যবাদ সবাইকে।